নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আর এই ভালো থাকার মন্ত্রে আমরা সবাই এগিয়ে চলেছি দুরন্ত দৌড়ে নিজের ভবিষ্যৎকে নিজের কন্ট্রোলে আনার জন্য। কেউ ভুল, কেউ ঠিক, কেউ ছুটছেন, পাচ্ছেন কম, কেউ আবার অল্প ছুটে অনেক পাচ্ছে। এই জ্যোতিষশাস্ত্রে শুধু অনেক রকম ধারা আছে, সনাতন মতে আছে, কেপি মতে আছে, জ্যোতিষশাস্ত্রের মধ্যে যেগুলো পড়ে। আর শাস্ত্র অধ্যয়ন করে, শাস্ত্রকে ঠিক মতো বিচার করে, ঠিক মতো কাজে লাগিয়ে যদি ঠিক মতো নিজের বুদ্ধি বলে, যা লেখা আছে কোনো জায়গায়, কোনো ইস্যুতে, কোনো বই, এত বই পড়া, ওই যে বলে না সব রাহু বৃহস্পতি শত্রু, রাহু বৃহস্পতি গুরু চণ্ডাল, কোন বইয়ে লেখা নেই। এগুলো হচ্ছে মানুষের কিসের থেকে বেরোয়, শনি চন্দ্র বিষ, রবি রাহু গ্রহণ, এগুলো বেরোয় নেচারের থেকে। রবির এক নেচার, রাহুর এক নেচার, বৃহস্পতির এক নেচার, রাহুর এক নেচার। এই নেচারের থেকে মানুষ এগুলোকে বুদ্ধি দিয়ে বলে তারপরে সেগুলোকে বিচার করে। কিন্তু তার আদৌ তো এটার ভালো খারাপ হতে পারে, যুক্ত কোনো প্রমাণ নেই, কিন্তু অকাট্য প্রমাণ নেই যেটা ঠিকই শনিচন্দ্রের 20 যোগ একদম 100% ঠিক, এটার কোনো প্রমাণ নেই। তাহলে চন্দ্রের কারকতা কি, শনির কারকতা কি? শনি হচ্ছে একটা জ্যোতিষ শাস্ত্রের মধ্যে সবচেয়ে ভালো গ্রহ, খুব ভালো গ্রহ, যে মানুষকে নিয়মে চালাতে শেখায়, যে উচ্ছৃঙ্খলতার ধার ধারে না, যে ত্যাগে আনন্দ পায়, ভোগে দুঃখ পায়। একটা মানুষ যখন ভোগে তার জীবন নষ্ট করে ফেলে, কেন ভোগে তো নষ্ট হয়, মানুষ উচ্ছৃঙ্খল হয়ে ওঠে। আনন্দ ভোগ এর মধ্যে মানুষ যত জড়িয়ে পড়ে তত মানুষের লিপ্সা বাড়ে, লোভ বাড়ে। সেগুলো শনি কন্ট্রোল করে নেচার অনুযায়ী। সমস্তটাই কিন্তু নেচার। জ্যোতিষ শাস্ত্র কিন্তু আমি বারবার বলি, নেচার সব প্রকার। ভগবান এক প্রকার, গ্রহ এক প্রকার, পূজা এক প্রকার, যজ্ঞ এক প্রকার, কোনটার সাথে কোনটার মিল নেই। কার কোনটায় কি ভালো হবে সেটাও কোনো জায়গায় লেখা নেই। তাহলে আপনারা বলতে পারেন আপনি কেন বসে আছেন? আর আমি এই জন্যই বসে আছি, যদি সব ভালো আমি করতে পারতাম তাহলে তো আমি সব ভালো করেই বসে থাকতাম। আমি আপনাদের এখানে বলতে আসবো কেন? স্কুলে সব মাস্টার একরকম পড়ায় না। কারোর বোঝানোর ক্ষমতা অনেক বেশি, কারোর বোঝানোর ক্ষমতা অল্প বেশি। সমস্ত ছাত্র 1 নম্বর পায় না। যত ছাত্রই পড়ে প্রথম তো একজনই হয়। তাহলে তার বোঝার ক্ষমতা বেশি। সেই জ্যোতিষ শাস্ত্রটাকে অধ্যয়ন করে বুঝতে হবে কি বলতে চাইছে। অনেক আছে এখন, অনেক নতুন নতুন সমস্ত আপনাকে একটা নাম দিয়ে বলে দেবে, নারী জ্যোতিষ, ওই জ্যোতিষ আছে, এগুলো জ্যোতিষ শাস্ত্রে আছে, কিন্তু কাজে কি লাগে? কাজে কি লাগে? নবাংশ লাগে, দেবকান লাগে, দশমাংশ লাগে, চতুর্থাংশ লাগে, এক একটা ভাব থেকে এক একটা ভাবের বিচার লাগে। প্রতিকার জ্যোতিষের বইয়ে লেখা নেই। বিশ্বমণ্ডল যে চালায় সে সূর্য, তার থেকে সব সৃষ্টি, সব গ্রহের সৃষ্টি। তার যে 7খানা রং, সেই রং প্রত্যেকটি গ্রহ রাঙিয়ে যায়। সেই জায়গাটাতে সেই রঙের ভাইব্রেশনে মানুষকে ডেভেলপ করানো হয়। তার কিছু মানসিকভাবে তার কিছু পরিবর্তন আসবে, এবং সেই পরিবর্তনের দিকে তাকিয়ে সে উন্নতি
করবে। আপনি বলুন তো, যে পড়াশুনো করছে না তাকে কোনো রকম ভাবে একটা কোনো কিছু দিলে সে পড়াশুনো করতে বাধ্য হবে কি? নিশ্চয়ই হবে না। জ্যোতিষের থেকে দরকার কাউন্সেলিংটা বেশি। এবার ভাবগুলো যেগুলো আছে, চতুর্থ হাউস নিম্ন শিক্ষা, পঞ্চম উচ্চ শিক্ষা, ষষ্ঠ রিপু, সপ্তম বিবাহ ব্যবসা, অষ্টম নিধন, নবম ভাগ্য, দশম কর্ম, একাদশ আয়, দ্বাদশ ব্যয়, লগ্ন তনুভাব, দ্বিতীয় সঞ্চয়, তৃতীয় সহজ। তাহলে এই তৃতীয় সপ্তম নবম, তাহলে তৃতীয় হচ্ছে আপনি বলতে পারেন সংগ্রাম, সাহস, বিক্রম, এগিয়ে চলা। তার নির্ধারিত রেজাল্ট যেটা, সেটা নবমে প্রতিফলিত হবে। চতুর্থের শিক্ষা, নিম্ন শিক্ষাই যদি না হয়, উচ্চ শিক্ষা দিয়ে কি হবে? নিম্ন শিক্ষা যদি ভালো থাকে, চতুর্থের সপ্তম দশম সেইখানে বিস্তার। পঞ্চম তখন উচ্চ শিক্ষা, পঞ্চমের সপ্তম একাদশ, সেখানে তার আয়, লাভ, প্রফিট সেখানটা লুকিয়ে আছে। প্রত্যেক জিনিসের জায়গায় সেই ভাব বিচারের ভাবপতি কিভাবে বসা, তার মধ্যে নেচার জনিত ভাবে রাশির যে 360 ডিগ্রি ঘরের মধ্যে কতগুলো ঘর যে খারাপ কুপ্রভাব দেয়, সেই কুপ্রভাব যদি সুপ্রভাবের সাথে মিলিত হয়, তাহলে জাতক বা জাতিকা সুপ্রতিষ্ঠিত এবং সুস্বভাবের হয়ে থাকে। আমি বলি না, জ্যোতিষ শাস্ত্র বলে। যদি শাস্ত্র অধ্যয়ন করে কেউ জ্যোতিষ করে, আমি অন্য কিছু না জানতেই পারি, এটা আমার অক্ষমতা না, আমি ইন্টারেস্টেড না। আমি তন্ত্র মন্ত্র যন্ত্র এগুলো জানি না, তাবিজ কবচ মাদুলি বুঝি না। কি কাজ হয় আমি যে বলছি না, কিন্তু আমি যেটা জানি না সেই ব্যাপারে আমার কথা বলাটাও ধৃষ্টতা। আমি ওটা নিয়ে কোনোদিন চর্চাই করিনি। হ্যাঁ, চর্চা করেছি, জ্যোতিষ শাস্ত্রটা নিয়ে করেছি। বেদ বেদাঙ্গ 4টে যে খণ্ড, অথর্ব বেদ, তার মধ্যে জ্যোতিষের কিছু পাওয়া যায়, সেখান থেকে জানা যায় যে 28টি নক্ষত্র মণ্ডলী দিয়ে সাজানো জ্যোতিষের একটি নক্ষত্র বাদ যায়, সেটি অভিজিৎ। তারপরে 27 নক্ষত্র নিয়ে, 12টি রাশি নিয়ে, 7টা গ্রহ, 2টো ছায়া গ্রহ নিয়ে এই জ্যোতিষ চক্রটি সাজানো হয়েছে। এবং যার যে সময়ে জন্ম, যে তারিখে জন্ম, সেই তারিখে সেই গ্রহ কোন জায়গায় কিভাবে ছিল, কোন নেচারে ছিল, তার ফলাফল ধরে বিচার। যদি সেইভাবে বিচার হয়, যেমন তুলা লগ্ন তুলা রাশি, শুক্রের লগ্ন শুক্রের রাশি, কালপুরুষের মেষ রাশি, মেষ থেকে হয় 1 নম্বর ধরা হয়, 12 নম্বর ঘরটা মীন রাশি, দ্বাদশ ঘর। তুলা লগ্নের সেরকম 1 নম্বর ঘরটা তুলা, 2 নম্বর বৃশ্চিক, 3 নম্বর ধনু, 4 নম্বর মকর, 5 নম্বর কুম্ভ, 6 নম্বর মীন, 7 নম্বর মেষ, 8 নম্বর বৃষ, 9 নম্বর মিথুন, 10 নম্বর কর্কট, 11 নম্বর সিংহ, 12 নম্বর কন্যা। তাহলে এই যে 12টা ঘর যে গুছিয়ে চলে এলো, এই জায়গাটায় 1 নম্বর তনুভাব, 2য় ঘর সঞ্চয় ভাব, 3য় ঘর সহজ ভাব, 4র্থ ভাব নিম্ন শিক্ষা, 5ম ঘর উচ্চ শিক্ষা, 6ষ্ঠ ঘর রিপু ভাব, 7ম ঘর বিবাহ ভাব, 8ম ঘর নিধন ভাব, 9ম ঘর ভাগ্য ভাব, 10ম ঘর কর্মভাব, 11দশ ঘর আয় ভাব, 12দশ ঘর ব্যয় ভাব। এই হচ্ছে চিরাচরিত নিয়ম।
এবার এক ভাবে চার ভাব লুকিয়ে আছে, এক ভাবে চার ভাব লুকিয়ে আছে। কোন জায়গাটায় কোন ভাব লুকিয়ে আছে? আপনি দ্বিতীয় ভাবটাই দেখুন। দ্বিতীয় ভাবে সঞ্চয় লুকিয়ে আছে, দ্বিতীয় ভাবে বাক লুকিয়ে আছে, দ্বিতীয় ভাবে গলা লুকিয়ে আছে শরীরের দিক থেকে, কর্কশ না মিষ্টভাষী দ্বিতীয় ভাবে লুকিয়ে আছে। দ্বিতীয় ভাবে যদি সঞ্চয় হয়, দ্বিতীয় সপ্তম অষ্টম নাশ লুকিয়ে আছে অষ্টম ঘরে। এইভাবে মানুষের প্রত্যেকটা জীবনের ভাব গঠিত হয়। তুলা লগ্ন তুলা রাশির ঘরে 14, 15, 16 তিনটে নক্ষত্র থাকে, চিত্রা, স্বাতী আর বিশাখা। বৃহস্পতি, রাহু, মঙ্গল। যে মঙ্গল তার সপ্তম এবং দ্বিতীয় পতি, এবং বৃহস্পতি যে তৃতীয় পতি এবং তার ষষ্ঠপতি। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে বৃহস্পতি তার পাপ গ্রহ, তৃতীয় পতি ষষ্ঠপতি হওয়ার জন্য। তাহলে তুলা লগ্নে তুলা রাশির যদি বৃহস্পতি কর্কট রাশিতে বসে তাহলে দশম ঘর। তাহলে চন্দ্র বসে আছে তুলা রাশিতে এবং বৃহস্পতি বসে আছে দশম ঘরে। বৃহস্পতির নবম দৃষ্টি যাবে মীন রাশিতে, পঞ্চম দৃষ্টি আসবে বৃশ্চিক রাশিতে, সপ্তম দৃষ্টি যাবে মকর রাশিতে। তাহলে তিনটে দৃষ্টি থাকে, বৃহস্পতি, শনি, মঙ্গল। সেই জায়গায় সেই দৃষ্টিগুলো যখন থাকে, সেই দৃষ্টির বিনিময়ে যদি নক্ষত্রগুলো থাকে, তখন সেখান থেকে সেই বিচারগুলোকে ধরে নিয়ে আসতে হয়। কতটা সে নেচার ভাবে কি ডেভেলপ করবে, প্রতিকার কালার হিসেবে, রং হিসেবে। প্রত্যেকের এক রং পছন্দ না, দোকানে গিয়ে রং বাছাবাছি করে, সেই রংগুলো দেখে, রঙের ভাইব্রেশন তোলে, রঙের একটা কম্পন আছে, সেখান থেকে ওঠায়। সেই জায়গাটা থেকে মানুষ তখন বিচারের উপলব্ধি করতে পারে যে কিভাবে হবে। তুলা লগ্ন শুক্রের রাশি, শুক্রের লগ্ন। যার কর্মপতি হয় চন্দ্র এবং তার গৃহপতি হয় শনি এবং তার বিকাশপতি হয় শনি এবং তার রিপুপতি হয় বৃহস্পতি এবং তার নিধনপতি হয় শুক্র। লগ্নপতি রাশি অধিপতি হওয়ার জন্য অষ্টমপতি দোষমুক্ত হয় এবং দোষযুক্ত হয় কখন? যেহেতু ওই ঘরে 3, 4, 5 তিনটে নক্ষত্র আছে, যেহেতু দ্বিতীয় পতি এবং সপ্তম পতি মঙ্গল, যখন 5 নম্বর নক্ষত্রে মৃগশিরা নক্ষত্রে যদি কোনো গ্রহ বসে, সেটি প্রবল মারক হয়ে ওঠে। দ্বিতীয় মারক, সপ্তম মারক এবং অষ্টম নিধন। এখান থেকে সেই মারকপতি তখন মারাত্মক রকম মারক ওঠে। সেটা যদি কেউ বুঝতে না পারে, তাহলে বলতে পারবে না তার সময় কখন ভালো আসছে, কখন খারাপ আসছে। দশা কি আছে তার উপর ডিপেন্ড করে কিসের দশায় জন্ম। তুলা রাশি হলে নয় রাহুর দশা হবে, নয় মঙ্গলের দশা হবে, নয় বৃহস্পতির দশা হবে। কিন্তু যে কোনো একটা দশা সে পাবে। যে দশা দিয়ে সে শুরু করবে, তার পরপর সেই দশাগুলো সে ভোগ করবে। বৃহস্পতির পরে শনির দশা আসে, শনির পরে বুধের দশা আসে, বুধের পরে কেতুর দশা আসে, কেতুর পরে শুক্রের দশা আসে, শুক্রের পরে রবির দশা আসে। এইভাবে পরপর পরপর দশাগুলো আসতে থাকে বছর অনুযায়ী। সেখান থেকে সেই দশা অধিপতি যেভাবে বসে থাকে, যে নক্ষত্রে বসে থাকে, সেই নক্ষত্র অধিপতি যদি সুভাবে বসে না থাকে, ভালোভাবে বসে না থাকে, তাহলে তার ফল সে ভোগ করে নেচার ভাবে। নাহলে একই ঘরের ভাই বোন কেন একজন সাইকিয়াট্রিকের কাছে দেখাতে যাচ্ছে? মনোরোগী, সে মানসিক অবসাদে ভুগছে। 3 জন ভাই বোন, একজন উচ্চশিক্ষিত, ভালো পড়াশোনায়, আর একজনের পড়াশোনা হয়নি, একই বাবা মার সন্তান।
কেন হচ্ছে? নেচারের কোন রকম কোন বিলম্ব ঘটেছে বা যে কোনো দিকে উল্টো ঘটেছে, সেই জায়গাটা থেকে নেচারটা ধরতে হয়। যেমন দেখবেন মেষ রাশি, অগ্নি রাশি, চর রাশি, বস্তু এবং পদার্থ। তাহলে বৃষ রাশি, পৃথ্বী রাশি, স্থির রাশি, মিথুন রাশি, বৃষভ রাশি, বায়ু রাশি, কর্কট রাশি, চর রাশি, জল রাশি, সিংহ রাশি, অগ্নি রাশি, স্থির রাশি। তাহলে স্থির এবং অগ্নি, আগুনের স্থিরতা যে প্রকাশ করায়, তাহলে সেটা সূর্যের ঘর। সূর্য একটি নক্ষত্র, কিন্তু তাহলে সূর্য স্থির এবং প্রকট ভাবে জ্বলে, যার ধারে কাছে কেউ পৌঁছতে পারে না। সেটি সিংহ রাশির ঘর, স্থিরতা এবং অগ্নি, যে সবার বিকাশ ঘটায়। তাহলে সেই সিংহ রাশি বা সিংহ লগ্নের নেচার কেমন হবে? কালপুরুষের চক্রে কোন ঘর আসে? পঞ্চম ঘর আসে। মেষ থেকে সিংহ, 5th হাউস, পঞ্চম ঘর। পঞ্চম মানে হচ্ছে উদর, পেট। তাহলে আগুন মানে কি? দহন। তাহলে দহন ক্রিয়ায় কোন রকম কোন গোলমাল থাকতে পারে। খেলো যখন স্থির ভাবে খেলো, হজম শক্তি দুর্বল হয়ে গেল। স্থির ভাবে থাকে, ভাট করে রেগে যায়। নেচার থেকে বার করা যায়। 10, 11, 12 তিনটে নক্ষত্র আছে ওখানে। 10 কেতুর নক্ষত্র, 11 শুক্রের নক্ষত্র, 12 নম্বর রবির নক্ষত্র। 3 নক্ষত্রে 3 নেচার আছে। একটি নক্ষত্র 4 ভাগে বিভক্ত হয়, 3 ডিগ্রি 20 মিনিট করে। তাহলে এক একটা ভাগে এক এক রকম ফল দেয়। কোন ভাগের ফলে পড়েছে সেটা দেখতে হবে। একটা প্রোগ্রাম করে দিলাম বা একটা কিছু বলে গেলাম, আপনার খারাপ আছে, ওই আছে, কাল সর্প আছে, 7.5 চলছে, 20 যোগ রয়েছে, গুরু চন্ডাল দোষ রয়েছে, লোকটার তো সবই আপনি খারাপ বলে গেলেন। লোকটা বেঁচে রইল কি করে এতদিন? 26 বছর 27 বছরের জীবনে এসছে, সেই এতদিন তাহলে বেঁচে আছে কি করে? তার মানে পিছনে একটা ভালো কারণ আছে, সেই কারণটা খুঁজে বার করতে পারেনি। সেই কারণটা যদি খুঁজে বার করতে পারে তাহলে বিচারটাও পারবে। এবং সেই বিচারের ক্ষেত্রে যদি নির্ভুল হয়, তখন সেই জায়গাটা কিন্তু ভালো প্রকাশ পায়। সব জিনিসের প্রকাশতা বৃদ্ধি পায়। 3টে অগ্নিরাশি, 3টে জলরাশি, 3টে অগ্নিরাশি, 3টে জলরাশি। তাহলে 3টে অগ্নিরাশির 7ম ঘর 3টে বায়ু রাশি হয়। মেষ অগ্নিরাশি 7ম ঘর তুলার ঘর, বায়ু রাশি। ধনু অগ্নিরাশি 7ম ঘর মিথুনের ঘর, বায়ু রাশি। সিংহ অগ্নিরাশি কুম্ভ বায়ু রাশি, 7ম ঘর বায়ু রাশি। কিন্তু অগ্নিরাশির 7ম ঘর জলরাশি নেই, যে জলে আগুন নিভে যাবে। তেমনি ওই রাশিটাকে নিভিয়ে দেওয়া হোক, তার অস্তিত্ব বিলোপ এবং তার ক্ষমতা বিলোপ করে দেওয়া হোক, সেই সিস্টেমে কিন্তু বানানো নেই। আমরা বানাইনি। হাজার হাজার বছর আগে এগুলো কিন্তু তৈরি হয়েছে। সেগুলো থেকে তখন কিন্তু সব লেখাপড়া কাগজে কলমেও হতো না, হয়তো তালপাতায় লিখতো বা কিছুতে লিখে রেখে যেত। সেখান থেকে উদ্ধার করে তারপরে কিছু লেখা হয়েছে পাণ্ডুলিপি। পরাশর আছে, ভার্গব আছে,
বড় বড় মুনি ঋষিরা রয়েছে, তারা এগুলো নিয়ে কালচার করতো। এখন আমরা সবাই করি কালচার। এখন আমরা সবাই এক একজন ঋষি, আমরা সবাই একজন জ্যোতিষ পারদর্শী। আমরা কেউ ছোট না, কেন আমরা ছোট হতে জানি না। যদি আমরা হাতে ঘা লেগে যায় ছোট বললে, যতদিন জীবনে করবে যে আমি অনেক কম জানি, সে কিন্তু অনেক বেশি জানতে পারবে। কিছু জানানোর জন্য, কিছু করার জন্য কনফারেন্সের বন্যা বওয়াতে হয় না, পড়তে হয়, পড়াশোনাটা করতে হয়, জানতে হয়। তাহলেই দেখবেন ধীরে 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 আপনার প্রকাশ বৃদ্ধি পাবে। আমার অস্তিত্ব প্রকাশের জন্য সব জায়গায় দাঁড়াতে নেই। অস্তিত্ব জ্ঞানে গুণে প্রকাশ হবে। ওই যে বললাম 25-26 বছরের ছেলে সব খারাপ, 25 বছর অব্দি পার করলো কি করে বেঁচে রইল? ওই জায়গাটা আগে খুঁজুন। কেন, কি ভালো? নিশ্চয়ই কিছু একটা ভালো আছে, যেই নেচারটা তাকে সাপোর্ট দিয়ে গেছে। যে বিশ্বাস করেন না তার জন্য কিচ্ছু নেই, তাকে জোর করে মানতেও বলছি না যে আমার কথা শুনে চলুন, আমার কাছে সবাই আসুন। আমি নিমন্ত্রণ পত্রও ছাড়ছি না যে আমার কাছে আসতেই হবে আপনাকে, এটাও ছাড়ছি না। ইচ্ছায় আসবেন, ইচ্ছে নয় আসবেন না, আপনার উপর নির্ভর করে। অতএব সেই জায়গাটায় বুঝে আসবেন। আমার থেকে যথেষ্ট বুদ্ধি আপনারা ওপাশে যারা বসে আছেন তাদের মধ্যে আছে, বুঝবেন। 27টা নক্ষত্রের গুণাবলী আছে, 7টা গ্রহের গুণাবলী আছে, 2টো ছায়া গ্রহের গুণাবলী আছে, তুঙ্গস্থ নিচস্থর গুণাবলী আছে। এক একটা মাপ আছে। একটা লোক অনেক বড় হতে পারে না, লম্বায় বলছি, লেখাপড়ার কথা বলিনি বা অর্থের কথা বলিনি। একটা মিনিমাম সাইজের পরে তার বাড়া কমে যায়, বাড়ন্তটা কমে আসে, ওই জায়গাটায় আর বাড়তে পারে না। ঠিক সেই রকম অনেক খারাপ হতে পারে না, আবার অনেক ভালোও হতে পারে না। যার যতটুকু প্রাপ্য তার ততটুকু সে পাবে। সেটা পাচ্ছে না কেন, সেইটারই খোঁজ করা। সেইটা খোঁজ করার নামে কিন্তু এই জ্যোতিষ শাস্ত্র অধ্যয়ন করা এবং মানুষকে নিরাময় দেওয়া। তুলা লগ্ন তুলা রাশি নিয়ে বলছিলাম, নবমপতি বুধ, পঞ্চমপতি শনি। তাহলে সবাই কি জানে? 1-5-9 কানেকশন। প্রত্যেকে দেখবেন বলবে 1-5-9 কানেকশন ভালো থাকলে ছক নাকি খুব ভালো হয়। 1-12-8 কানেকশনে আমি দেখেছি ছক ভালো হচ্ছে। 1-12-8 বুঝিয়ে দেব। 1 নম্বর কি? লগ্ন রাশি শুক্র, অষ্টমকে শুক্র, লগ্নে বসা। 12কে বুধ, দ্বাদশ রাশি, লগ্নে বসা। তাহলে হলো 1-12-8 লগ্নে বসা। তাহলে যে বসে রয়েছে সে লগ্নপতি লগ্নে বসা এবং দ্বাদশপতি নবমপতি সে লগ্নে বসা। অনেক ভালো হয়েছে। পাঁচ নম্বর লাগেনি, 9-12 কানেকশন।
তাহলে প্রত্যেকটা লগ্ন রাশির একটা রুলিং প্ল্যানেট থাকে, এটা আমি বহু বছর ধরে বলে আসছি। প্রত্যেক লগ্ন রাশির একটাই রুলিং প্ল্যানেট থাকে, যে তাকে চালিয়ে নিয়ে যেতে সাহায্য করে। একটা গাড়ির যেমন একটা ইঞ্জিন থাকে, যে চালিয়ে নিয়ে যেতে সাহায্য করে, একটা লগ্ন রাশির একটা ইঞ্জিন থাকে, একটা রুলিং প্ল্যানেট থাকে, যে চালিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সেইটাকে খুঁজে বার করতে হবে ভাব থেকে। রাশিচক্র, নবাংশ চক্র, বর্গোত্তম যদি হয় খুব ভালো। বর্গোত্তম গ্রহটাকে দেখুন কোন গ্রহ বর্গোত্তম আছে। প্রথমে দেখুন কোন দ্রেক্কানে তার জন্ম। আপনি নবতারা চক্র করতে পারেন, খুব কাজে লাগে না কিন্তু। কেন, আপনার যদি 7 নম্বর নক্ষত্রে জন্ম হয়, তাহলে 9 নম্বর নক্ষত্রটা, 11 নম্বর নক্ষত্রটা আর 13 নম্বর নক্ষত্রটা, এই 3টে নক্ষত্র আপনার ফেভারে আসবে না। যদি আপনার 5 নম্বর নক্ষত্রে জন্ম হয়, তাহলে 7 নম্বর নক্ষত্রটা, 9 নম্বর নক্ষত্রটা আর 11 নম্বর নক্ষত্রটা, এই 3টে নক্ষত্র আপনার ফেভারে আসবে না। এটা হিসেব করেই বলা যায়। তার জন্য নবতারা চক্র তৈরি করতে হয় না। যে অধ্যয়ন করেছে সেই পারবে, মুখে মুখে বলে দিতে পারবে। আমি তো মুখে মুখে বলছি, আপনার দিকে তাকিয়ে বলছি। যদি আপনার 3 নম্বর নক্ষত্র জন্ম হয়, চন্দ্র 3 নম্বর কৃত্তিকা নক্ষত্রে, তাহলে আপনার 5 নম্বর নক্ষত্র, 7 নম্বর নক্ষত্র, 9 নম্বর নক্ষত্র, তাহলে মঙ্গলের নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র, বুধের নক্ষত্র আপনার ফেভারে আসবে না। সেখান থেকে কিন্তু বার করতে পারবেন না, যে পারবেন যে ফেভারে যখন আসছে না, তাহলে সেই নক্ষত্রগুলোতে কোন গ্রহগুলো বসেছে। পঞ্চম, নবম, তৃতীয়, এই ঘরগুলো কি সপ্তম, সেই সব নক্ষত্রে বসে গেছে। তাহলে কি যে যে ভাবগুলো রয়েছে সেই ভাবগুলোকে খারাপ করবে। খুব সুন্দর শেখা কিন্তু জ্যোতিষ, যদি আপনি সুন্দর শিখতে চেষ্টা করেন। 2 নম্বর নক্ষত্রে জন্ম হলে 4 নম্বর নক্ষত্র, 6 নম্বর নক্ষত্র, 8 নম্বর নক্ষত্র আপনার ফেভারে আসবে না। তাহলে এই হিসেব থেকে, হিসেব তো সবকিছুতেই আছে। আপনি সারা দিন সকাল থেকে রাত অবধি বিছানায় যাওয়ার আগে পর্যন্ত হিসেব করেন, জীবনের হিসেব করেন, অর্থের হিসেব করেন, কর্মের হিসেব করেন, লেখাপড়ার হিসেব করেন, খেলাধুলোর হিসেব করেন, সবকিছু হিসেব করে চলেন। জ্যোতিষের হিসেব করবে না? হিসেব ছাড়া জ্যোতিষ হয় না। তাহলে যার তুলা লগ্নে 4র্থ পঞ্চমপতি শনি, তাহলে শুক্রের লগ্ন, শুক্রের রাশি, 4র্থ তার গৃহ, 4র্থ তার মাতা, 4র্থ তার বন্ধু, 4র্থ তার নিম্ন শিক্ষা। এতগুলো ভাব রয়েছে, কোন থেকে বার করা যাচ্ছে। তাহলে সেই 4র্থ অধিপতি কোথায় বসেছে, কার নক্ষত্রে বসেছে, সেই নক্ষত্রের নেচার কি, এবং 4র্থ শনি তার নেচার কি, তার সাথে সেই নক্ষত্রের নেচার মিলছে কি, তাহলে তার 4র্থ ঘর সাকসেস হবে। না হলে সেখান থেকে সে 4th হাউস থেকে মার খেতে থাকবে, মায়ের সাথে খারাপ ব্যবহার হবে, বন্ধুদের সাথে খারাপ ব্যবহার হবে, নিম্ন শিক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না। তাহলে এই জায়গাটা প্রত্যেক জায়গা থেকে সে খারাপ হবে। আর যদি সেখানে ভালো সম্পর্ক করে থাকে, তাহলে সেই জায়গাটা থেকে এই প্রত্যেকটা ভাব থেকে সে ভালোভাবে বেরিয়ে যেতে পারবে। তাহলে 4-এর 2-5, 4-এর 2 নম্বর ঘর, পঞ্চম ঘর, সেখানে তার সঞ্চয়, সমস্ত কিছু উচ্চের, প্রেম, প্রীতি, ভালোবাসা, বিকাশ, উচ্চশিক্ষা, লাভ। কেন, পঞ্চমের সপ্তম একাদশ সেখানে লুকিয়ে আছে। সেও শনি,
মূল ত্রিকোণ ঘর শনির, কুম্ভ রাশি। শনি তুঙ্গস্থ তুলা রাশি। সেই জায়গাটা তুলা রাশিতে শুক্রের ঘরে এসে শনি তুঙ্গস্থ হয়। কেন তুঙ্গস্থ হয়? চতুর্থর দশম ঘরে শনি তুঙ্গস্থ হচ্ছে। কালপুরুষের দশম ঘর শনি। তাহলে শনির কর্মের লক্ষ্য হচ্ছে, যার জন্য মকর রাশি থেকে দশম ঘরে এসে সে তুঙ্গস্থ হয়, বলবত্তা বৃদ্ধি পায়। ভোগের ঘরে এসে, শুক্রের ঘরে এসে ভোগ কন্ট্রোল করানোর জন্য, যে আয় বুঝে ব্যয় করো, ভেসে যেও না, সেই জন্য সেখানে তুঙ্গস্থ হয়। একটা গ্রহকে বাঁধন দেয়, এগুলোকে বলে। চন্দ্রের অপোজিটে শনির ঘর আছে। চন্দ্র আবেগময়, চন্দ্র মাতৃগ্রহ। সে আবেগকে বাঁধানোর জন্য শনির ঘরটা রাখা আছে। শনি কন্ট্রোল করবে। শনি সবচেয়ে ভালো গ্রহ। দেরিতে দেয়, সব দেরিতে দেয়। ধৈর্য, শনি মানেই ধৈর্য, পেশেন্স। কার কতখানি আছে পরীক্ষা। জন্য শনির ঘরে দেখবেন 21, 22, 23 তিনটে নক্ষত্র আছে। চন্দ্রের নক্ষত্র, রবির নক্ষত্র এবং মঙ্গলের নক্ষত্র। তিনটেই শনির কিন্তু বিপরীত গ্রহ। তিনটে নক্ষত্রই শনির বিপরীত। কেন রাখা আছে? বিপরীত দিয়ে শনির ঘরকে, শনিকে বেঁধে রেখে দেওয়া আছে। অথচ কুম্ভ রাশিতে দেখুন 23, 24, 25 মঙ্গল, রাহু এবং বৃহস্পতি। বৃহস্পতি জ্ঞানের প্রতীক, বৃহস্পতি পৌরোহিত্যের প্রতীক, বৃহস্পতি দান, ধ্যান, ক্ষমার প্রতীক। বৃহস্পতি মারাত্মক মারক ঘর, মারকপতি। আবার যদি বৃহস্পতি কোনো কারণে মারক হয়ে যায়, তাকে বাঁচাবে কারুর রক্ষা নেই। যার জন্য আমি এর আগেও বলেছিলাম যে ধনুরাশি থেকে অষ্টম ঘরে গিয়ে সে তুঙ্গস্থ হয়। আর অষ্টম ঘর মানে নিধন ঘর, মৃত্যু ঘর। ওইখানে গিয়ে সে বল বৃদ্ধি করে, যে অনেক অনেক দূর টেনে নিয়ে এসছি, ওই জন্য তার ওখানে মারক ঘরে বল বৃদ্ধি। জ্ঞান, প্রজ্ঞা, পৌরোহিত্যের কারক, ক্ষমার কারক, ধৈর্যের কারক। যার জন্য মীন রাশি থেকে পঞ্চম ঘর, বিকাশের কারক, ওখানে তুঙ্গস্থ হচ্ছে। প্রত্যেকটা জায়গায় এসে আছে, মানে করা রয়েছে। মানেটা আপনাকে বুঝতে হবে, বইতেই মানে লেখা নেই। তুলা লগ্নের ষষ্ঠ ঘর হচ্ছে শুক্রের, বৃহস্পতির ঘর। শুক্র ওখানে তুঙ্গস্থ হয়। রিপু ঘর, কাম ভোগের ঘর, ষষ্ঠ রিপু ঘর। এই জন্য ষষ্ঠ ঘরে তুঙ্গস্থ হয়। সেই জায়গাটা থেকে সেগুলো কিন্তু সমস্ত কিছুই কিন্তু দেওয়া আছে। আপনি যদি সেখান থেকে তার মূলটা না ওঠাতে পারেন, আপনি কাউকে কিছু দিতে পারবেন না। সব জায়গায় কিন্তু বোঝাতে হবে যে আমার কোন জায়গাটায় কোন অসুবিধাটা আছে। চতুর্থ পঞ্চম তুলা লগ্নের শনি যদি হয়, তাহলে নিম্ন শিক্ষা উচ্চশিক্ষা। শনি কিন্তু কিশোর বা যুবক বয়সের গ্রহ না, একটু বেশি বয়সের গ্রহ, মানুষকে ধরে। দেখবেন যে একটু বেশি বয়সী মানুষ কিন্তু অনেক কিছু আধ্যাত্মিক ব্যাপারে জড়িয়ে যায়। সেটা 20 বছর বয়সে করে না, 25 বছরে করে না। বেশি বয়সে কেন জড়াচ্ছে? ওটা শনি করায়। দর্শন, সেও বুঝতে পারে
অনেক দূর হেঁটে এসেছি, এবার লক্ষ্যে পৌঁছতে হবে, একদম আসল জায়গায়। সেই জন্য সে ওর মধ্যে বাকি জীবনটা কাটায়। ঈশ্বর আপনার অন্তরের জিনিস, প্রকাশ করার ভারও আপনার। আপনি কাউকে কিছু দিয়ে উপকার করতে পারেন, ক্ষুধার্তকে অন্ন দিতে পারেন, বস্ত্রহীনকে বস্ত্র দিতে পারেন, দান করতে পারেন, আপনার যতটুকু সামর্থ্য ততটুকু অর্থ দিতে পারেন। এটা আপনারা আছে বলেই দিতে পারছেন, এটা ঈশ্বর করাচ্ছে। যে নিচ্ছে ঈশ্বরের দান হিসেবে নিচ্ছে। ভগবান, আপনি কিন্তু বলবেন না যেটা ভগবান করছে, ভগবানই দিয়েছে, আপনি দিচ্ছেন। কারণ আপনার ভিতরের অন্তরের আত্মা যে ঈশ্বর, সে আপনাকে দিয়ে করাচ্ছে। আপনার ঈশ্বরকে আপনি জাগান, আপনিই পারেন সবকিছু করতে। আপনিই পারবেন সমস্ত কিছু মানুষের মনের জোর ফিরিয়ে আনতে। তাহলে তুলা লগ্ন, তুলা রাশি, দ্বিতীয় ঘর হচ্ছে শ্বশুর বাড়ির ঘর। আমি বললাম না, একটা ভাবে অনেক ভাব। দ্বিতীয় ঘর সঞ্চয় ভাব, দ্বিতীয় ঘর শ্বশুর বাড়ির ঘর, দ্বিতীয় ঘর তার বাকঘর, দ্বিতীয় ঘর তার সুমধুর কণ্ঠ, দ্বিতীয় ঘর তার সমস্ত অর্থের জায়গা। তাহলে তার অষ্টম ঘর হচ্ছে তার নাশের জায়গা, যেগুলো সে সঞ্চয় করেছে তার নাশ কিভাবে হবে, অষ্টমপতির অবস্থানের উপর নির্ভর করবে সেই জায়গাটা। তাহলে সেই জায়গাগুলো দিয়ে মানুষ যখন বিচার পদ্ধতিগুলোকে তুলতে না পারবে, তখন সেটা ভুল হবে। প্রত্যেকটা ঘরে সোয়া 2 নক্ষত্র করে থাকে। 1 নম্বর নক্ষত্র দিয়ে মেষ রাশির যাত্রা শুরু হয়, 27 নম্বর রেবতী নক্ষত্রে গিয়ে শেষ হয়। বুধের নক্ষত্র, কেতু দিয়ে যাত্রা। কাজে সেই জায়গাটা জীবনের ক্ষেত্রে সমস্ত জায়গায় আপনি জানবেন যে মানুষের উত্থান পতন তো আছেই, সেই সব জায়গা নিয়ে কোনো নেই। প্রত্যেক দিন মানুষ মরছে, প্রত্যেক দিন মানুষ জন্মাচ্ছে। জন্ম সময় যে লগ্ন তৈরি হচ্ছে এবং সেটাতে সারা জীবন ধরে সেই পার্ট বাই পার্ট ভোগ করে চলেছে। কখনো খারাপ, কখনো ভালো, কখনো প্রেম, কখনো ভালোবাসা, কখনো ব্যর্থ, কখনো ঈশ্বর, কখনো আবার অর্থ, কখনো খরচ, কখনো ধার। সমস্ত কিছু তার জীবনপঞ্জির ওই হিসেবে চলছে। যে সামনে নিতে পারছে তার জ্যোতিষ দরকার হয় না, যে ভেঙে পড়ছে তার জ্যোতিষ দরকার পড়ে, এবং সে সাপোর্ট চায়। তাকে সাপোর্ট দিন, তাকে ভালো ব্যবহার করুন, বোঝান। শুধু 7.5 20 যোগ, কালসর্প, রাহু চণ্ডাল, গুরু চণ্ডাল এই সব দিয়ে ফালতু কথাবার্তা বলে লাভ নেই। কিন্তু এবং কালসর্প 1000 ছক দেখেছি, তারা খুব ভালো আছে। 1000টা শনিচন্দ্রের লোক সাইক্রেটিকের কাছে যায় না, আবার 1000টা শনিচন্দ্রের যোগ নেই, তারা সাইক্রেটিক দেখাচ্ছে। মানসিক অবসাদে তারা বিধ্বস্ত। মাঙ্গলিক তারা ভালোভাবে ঘর করছে, তাদের বিবাহ বিচ্ছেদ হয়নি। মঙ্গল, যে মঙ্গল করে, তৃতীয়, ষষ্ঠ, একাদশ ভাবের কারক। অতএব সেই জায়গাটায় সেই মঙ্গলের অমঙ্গলতা যখন ছাপিয়ে ওঠে, তখন মানুষ বিধ্বস্ত হয়। অমঙ্গল কার দ্বারা হয়? কারুর দ্বারা তো হয়, কোন মানুষের দ্বারা তো হয়। সেই জায়গাটায় মানুষকে বুঝতে হয়। আর আমি সবসময় চাইব, সবসময় বলবো যে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দরভাবে জীবন গড়ে উঠুন এবং মনের জোর তৈরি করুন। ভালো থাকুন, ভালো রাখুন। আবার দেখা হবে। নমস্কার।